আসসালামু আলাইকুম। চিটাগাং টকসে স্বাগত জানাই। আমি আক্তার হোসেন। আজকে ইরান বাংলাদেশের সম্পর্কে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে কূটনৈতিকভাবে, সেটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করতে চাই। সাম্প্রতিক সময়ে এই বিষয়টা খুব আলোচিত যে হরমুজ প্রণালীতে বাংলাদেশের বেশ কয়েকটি জাহাজকে বারবার ফিরিয়ে দিচ্ছে ইরান। কেন বাংলাদেশের সাথে এই অবিশ্বাসের সম্পর্ক জন্ম হলো, আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে চাই আজকের আলোচনায়। ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। শত শত বছর আগে বাংলাদেশে ফার্সি ভাষা চালু ছিল, আমরা জানি। এই ফার্সি ভাষা চালু থাকা অবস্থায় আমাদের এই অঞ্চলে ইরান থেকে বহু বিশিষ্ট ব্যক্তি আলেমগণ ইরান থেকে এই অঞ্চলে হিজরত করেছে এবং ইরানের রেজা শাহ পাহলভিও একসময় বাংলা অঞ্চল ভ্রমণ করেছে। 1995 সালে ইরানের প্রেসিডেন্ট রাফসানজানিও ইরানের প্রথম নেতা হিসেবে বাংলাদেশ, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম দুই শহরে রাষ্ট্রীয় সফরে এসেছে। ইরানের সাথে একটা সম্পর্ক বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক আগে থেকে ছিল। 71-এ মুক্তিযুদ্ধের সময় ইরান পশ্চিম পাকিস্তানকে সাপোর্ট করেছে, পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে চেয়েছে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা জেনেছি যে 1974 সালে 22শে ফেব্রুয়ারি ইরান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। তখন থেকে বাংলাদেশের সাথে বাণিজ্য সহযোগিতাও শুরু হয়। খুব বড় ধরনের বাণিজ্য চুক্তি না থাকলেও লেখা আছে দুই দেশ ওআইসি এবং বিভিন্ন উন্নয়নশীল জোটের সদস্য হিসাবে একসাথে কাজ করে আসতেছে দীর্ঘ সময়ে। সাংস্কৃতিক সম্পর্কের মধ্যে উভয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন গভীর। আমরা জানি ইরানের একটা সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশে আছে, ঢাকায়। তারা বেশ অবদান রাখতেছে, বিশেষ করে ফার্সি ভাষা এবং সাহিত্যের বিস্তার ঘটানোর ক্ষেত্রে ইরান সাংস্কৃতিক কেন্দ্র ব্যাপক অবদান রাখতেছে বাংলাদেশে। এর বাইরে যেটা লেখা আছে, সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ আটকে দিয়েছে ইরান। এটা নিয়ে এখন ইরান বাংলাদেশের সম্পর্কের এই বিপর্যয় নিয়ে বেশ হইচই পড়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরে যখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধ চলছিল ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার, বাংলাদেশের অবস্থানটা বাংলাদেশ সঠিকভাবে তুলে ধরতে পারে নাই ইরানের কাছে। বাংলাদেশ আক্রান্ত রাষ্ট্রগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমাদের একজন পররাষ্ট্রমন্ত্রী আছে, একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছে। পররাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে যথেষ্ট আস্থা আছে যে ডক্টর খলিলুর রহমান, উনি একজন এক্সপার্ট লোক, উনি জাতিসংঘে কাজ করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ওনার কোনো এইসব বিষয়ে অভিজ্ঞতা নাই, ও তো রাজনৈতিক নেত্রী হিসেবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আরেকজন পররাষ্ট্র বিষয়ক আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আছে প্রধানমন্ত্রী। এটা কি জন্য আছে একমাত্র আমরা জানি না, উনিই জানেন। যে পররাষ্ট্রমন্ত্রী থাকার পরে আবার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা একজন কেন থাকবেন? আন্তর্জাতিক বিষয় তো পররাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। এই যে একটা লোককে আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা দিল হুমায়ুন কবির, আমার ধারণা তার মাধ্যমে এই বিপর্যয়টা বাংলাদেশের সৃষ্টি হয়েছে। তিনি মধ্যপ্রাচ্যে গেলেন, কাতার গেলেন, গিয়ে কাতার সরকারকে সহানুভূতি জানিয়ে আসলেন যে ইরান যে আক্রমণ করেছে কাতারে, এলপিজিতে, তারপরে সৌদি আরব বিভিন্ন জায়গায় যে ঘাঁটিগুলোতে ইরান আক্রমণ করেছে, সেখানে সহানুভূতি প্রকাশের জন্য উনি গেলেন যে আমাদের অনেক লোক ওখানে চাকরি করে, আমরা ওই সরকারের পাশে থাকব। এটি ইরান কি মনে কষ্ট পাচ্ছে সেটা কিন্তু এই উপদেষ্টা বুঝতে পারলেন না। উনি সিলেটের লোক, সম্ভবত বাংলাও বলতে পারে না ঠিকমতো, ইংরেজিও অর্ধেক বলে, আবার অর্ধেক বাংলা বলে, বাংলাকেও সিলেটি আর প্রমিত মিক্স করে বলে। এই লোকটা এই পররাষ্ট্রনীতির বিপর্যয়ের জন্য আমার মনে হয় দায়ী, যদি খলিলের এখানে ভূমিকা না থাকে পররাষ্ট্রমন্ত্রী। ইরানের দাবি হচ্ছে আমাদেরকে যে আমেরিকা এরকম আক্রমণ করলো, আমাদের রাষ্ট্রপতি ইন্তেকাল করলো, মারা গেল, নিহত হলো, বাংলাদেশ তো কোনো সহানুভূতি দেখালো। এবং আমরা শোক বই খুললাম আমাদের দূতাবাসে ঢাকায়, সেখানে সরকারের পক্ষ থেকে কেউ শোক বইতে স্বাক্ষরও করলো না। বিরোধী দল থেকে জামাতের নেতৃবৃন্দ গিয়েছে এবং এনসিবি দাবি করেছে, এনসিবিরও নেতৃবৃন্দ ওখানে গিয়ে শোক বইতে স্বাক্ষর করেছে। ঘটনা যেটাই হোক না কেন, ইরানের জন্য এটা দুঃখজনক যে এই হামলায় তার সেনাপ্রধান, তার প্রতিরক্ষা মন্ত্রী, তার রাষ্ট্রপ্রধান নিহত হয়েছে। নিশ্চয় ইরানি জাতির এই শোকাবহ অবস্থায় বাংলাদেশে মানুষ শোক প্রকাশ করবে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে সরকারের একটা মেসেজ থাকবে। কিন্তু সরকার
আমেরিকা তোষামোদি করার জন্য বসে আছে এবং নির্লজ্জভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে এত নিচে নামিয়েছে যে তারেক রহমান এবং তার পররাষ্ট্র মন্ত্রণালয়, এতে ইরান কিন্তু খেপে গিয়েছে এবং খেপে যাওয়ার মতো ঘটনা এটা। যদিও বাংলাদেশি কোনো জাহাজে আক্রমণ করে নাই, কিন্তু জাহাজগুলোকে এখনও তারা এন্ট্রি দিচ্ছে না, ঢোকার জন্য পারমিশন দিচ্ছে না, মানে হরমুজ প্রণালী অতিক্রম করার জন্য অনুমতি দিচ্ছে না, বারবার আটকে দিচ্ছে। ইরানের দাবি বাংলাদেশের মানুষ মুসলমান, একটা মুসলিম রাষ্ট্র কীভাবে ধ্বংস করে দিচ্ছে আমেরিকা, সেখানে মুসলমানদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের তো কিছু বলা উচিত। আমরা ধরে নিয়েছিলাম বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী আসার পর বাংলাদেশের সাহস অনেক বাড়বে। এখন দেখছি মেয়ে লোক প্রধানমন্ত্রী থাকার সময় যে সাহস ছিল সেটাও নাই। আমার মনে আছে আমেরিকা যখন ইরাক আক্রমণ করেছিল, পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু বাংলাদেশে তখন খালেদা জিয়া ক্ষমতায়, বাংলাদেশ এটা নিয়ে কোনো আওয়াজ করে নেই, কোনো নিন্দা প্রস্তাব নেই। আমেরিকার প্রতি এত ভয় বাংলাদেশের, এত দালালি, একটা ব্যক্তিত্বহীন কাপুরুষিত রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশকে। তখনও খালেদা জিয়া ক্ষমতায়, এখন তার সন্তান ক্ষমতা, একই অবস্থা। তখনও আমেরিকা ইরাক আক্রমণ করলো, বাংলাদেশ কোনো প্রতিবাদ করলো না, নিন্দা জ্ঞাপন করলো না। যত বড়ই রাষ্ট্র যত অন্যায় করুক, নৈতিকভাবে তো সাহসী হওয়া উচিত। বাংলাদেশের এত ভয় কিসের? আমেরিকা কি মুহূর্তের মধ্যে বিমান দিয়ে হামলা চালাবে বাংলাদেশে? ভারত যে একটা অন্যায় করলো, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করে বিজেপির নেতা, কাতার কি প্রতিবাদ করে নাই? কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় কি ভারতকে ক্ষমা চাইতে বলে নেই? কাতার কি এটা চিন্তা করেছিল ভারত বিশাল একটা রাষ্ট্র, তার একটা শহরের সমান কাতার, কিন্তু কাতারের যে নৈতিক শক্তি, অর্থনৈতিক শক্তি, এটা ভারতের চেয়ে অনেক উপরে। তারা ভারতকে সরাসরি বলেছিল মাপ চাইতে হবে। যে কেউ দেখতে পাবে ইউটিউবে নিউজগুলো। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে প্রেস কনফারেন্স করে বলেছে যে ভারতকে মাপ চাইতে হবে, কেন ভারতের বিজেপি নেতা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে। আর তখন ভারতের উপরাষ্ট্রপতি কাতারের রাজধানী দোহাতে রাষ্ট্রীয় সফরে আছে, উনিও আছে, ওনাকে রেখেই তারা ভারতকে মাপ চাইতে বলেছে। এটা সাহস। বাংলাদেশের এই সাহসটা কোথায় গেল? এই বিএনপি প্রতিষ্ঠাতা জিয়া রহমান ইরাক এবং ইরান যুদ্ধের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব পেয়েছিল এবং তিনি ইরাক সফরও করেছিলেন। আমরা শুনেছি ইরান সফরের আগে উনি মারা গেছেন। তারই দল এখন ক্ষমতায়। সে বেগম জিয়ার পররাষ্ট্রনীতি ছিল অত্যন্ত দুর্বল, নতজানু, এবং তারেক রহমানেরটা মনে আরও নতজানু। এবং যা করলেন ওনারা গিয়ে কাতারের পাশে গিয়ে দাঁড়ালেন। কাতার কি সহানুভূতি দেখাচ্ছে? কাতার কি বলেছিল আমাদেরকে সহানুভূতি দেখাতে আসেন না, আমরা আপনাদের পাশে আছি। ইরান আপনাদের হামলা করেছে। ইরান কেন হামলা করেছে? কারণ ইরানকে আমেরিকা হামলা করতেছে, সেজন্য ইরান আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা করেছে, আমেরিকান ইন্টারনেট যেখানে আছে সেখানে হামলা করেছে। এটা তো ন্যায়সঙ্গত। তাহলে বাংলাদেশের এমন একটা বিবৃতি দেওয়া উচিত ছিল যাতে দড়ি মাছ না ছুঁই পানি, কিন্তু যা করলো তারা একেবারে এক পেশে হয়ে গেল এবং ইরান এখানে খেপে গেল। ঐতিহাসিকভাবে বাংলাদেশের সম্পর্ক ইরানের সাথে ইরাকের সাথে বেশি ছিল। ইরাকিরা সুন্নি মুসলমান, বাঙালিরাও সুন্নি মুসলমান। ইরাকের সাথে সম্পর্ক জিয়া রহমান থেকে শুরু, শেখ মুজিবও কিন্তু ইরাক সফর করেছে, ইরাকের একটা রাষ্ট্রীয় সফর শেখ মুজিবের হয়েছে, কত সূচনা সেখান থেকে। তারপরে জিয়া রহমানের সাথে সম্পর্কটা গভীর হয় সাদ্দাম হোসেন, এবং এরশাদের সময় এটা আরও গভীর হয়। এরশাদের সময় ইরাকের সাথে সম্পর্কটা আমাদের এত গভীর হয় যে ইরাক আমাদের ঢাকা একটা মসজিদও করে দিয়েছে, গাউসাল আজম মসজিদ সম্ভবত মিরপুরে, এবং আমাদের ধর্মমন্ত্রী ছিল মাওলানা মান্নান, তারা ইনকেলাবের প্রতিষ্ঠাতা, ইনকেলাব পত্রিকার। এবং ইরাক একবার আমাদের সাইক্লোন হলো ঢাকা এরশাদের সময়, 11টা হেলিকপ্টার পাঠিয়েছিল তারা, আমার মনে আছে, এগুলো আমি টেলিভিশনে দেখেছি, তখন আমরা স্টুডেন্ট। 11টা হেলিকপ্টার পাঠিয়ে বলেছিল বাংলাদেশের যতদিন হেলিকপ্টার এগুলো লাগবে ততদিন ব্যবহার করবে। ঢাকায় ইরাকের রাষ্ট্রদূত ছিল জোহাইর মোহাম্মদ আলমর, আমার নামও মনে আছে এখন, যদিও মিনিমাম 30 বছর আগের ঘটনা। এত সম্পর্ক ছিল ইরাকের সাথে আমাদের, এবং সাদ্দাম হোসেন বাংলাদেশকে অনেক ভালোবাসত। বাংলাদেশের লোকও ইরাকের প্রতি অনেক আসক্ত। সেখানে বড় পীরের দরগা আছে, আব্দুল কাদের জিলানী, অনেক নবী রাসূল সাহাবীদের দরগা আছে, এটা পবিত্র স্থান ইরাক। সেই হিসাবে ইরানের সাথে সম্পর্কটা বাংলাদেশে ওই লেভেলের না, কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মোটামুটি চলনসই একটা সম্পর্ক ছিল। ইরান একটা প্রতিবাদী রাষ্ট্র, সাহসী রাষ্ট্র, বাংলাদেশ একটু ভিন্ন ট্র্যাকের রাষ্ট্র, শান্তিপূর্ণ রাষ্ট্র। সেই হিসাবে ইরানের সাথে সব কিছুতে জড়ানো বাংলাদেশের পক্ষে তো সম্ভব না, যেহেতু ইরান একটা যুদ্ধের ময়দানে আছে। ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ইরান মানে না, সে প্রকাশ্যে বলে দিয়েছে ইসরায়েলকে আমরা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেব না। আমেরিকার সাথে যুদ্ধের
সবসময় একটা আস্ফালন ইরানের ছিল এবং এখন সেটা বাস্তবে রূপ লাভ করেছে। এই জন্য একটা রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কটা কীরকম হবে সেটা তৈরি করা, সম্পর্কের প্রেক্ষাপট তৈরি বাংলাদেশের জন্য খুবই কঠিন। যেখানে মিয়ানমারের মতো রাষ্ট্রকে বাংলাদেশ মোকাবেলা করতে পারে না, ভারতকে মোকাবেলা করতে হিমশিম খায়, ইরানের সাথে জড়ানো বাংলাদেশের অনেক টাফ ব্যাপার। ইরান, পাকিস্তান, তুরস্ক এই রাষ্ট্রগুলা একই মায়ের সন্তানের মতো, 3 সন্তানের মতো, তারা সবসময় একটা সুন্দর সম্পর্ক বজায় চলেছে। ইরান বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারির 2nd ইউনিটটা করার জন্য চেষ্টা করেছে, আমেরিকার বাধার মুখে পারে নাই। ইরানের প্রেসিডেন্ট রাফসানজানি, খালেদা জিয়া সবাই ঢাকা এসেছিল, চট্টগ্রামে এসেছিল, একদিন বিশ্রাম নিয়েছিল চিটাগাং ক্লাবে, আমার মনে আছে এখন। তারপরে আমরা শুনেছি যে আমেরিকার বাধার মুখে ইস্টার্ন রিফাইনারির 2nd ইউনিট করার কাজ ইরান পায় নাই। কিছু কিছু সফর হয়েছে, শেখ হাসিনাও ইরান সফর করেছে, রাষ্ট্রীয় সফরে গিয়েছে। খালেদা জিয়া তার সাধারণ বুদ্ধি দিয়ে যদ্দূর কূটনৈতিক সম্পর্ক ইরানের সাথে ধরে রেখেছে, বাংলাদেশ বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান সরকার সেটাও পারল না। এই যে একটা পরিস্থিতিতে কাতারের সাথে কি করবে বাংলাদেশ, ইরানের সাথে কি করবে, আমেরিকার সাথে কি করবে, এটা হাবুডুবু অবস্থা ফরেন মিনিস্ট্রি। ঐতিহাসিক সম্পর্কগুলো নিয়ে আমরা বেশি নাই বলি, আমরা মনে করব যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা শিক্ষা এই ক্ষেত্রে হয়েছে যে মুসলমান দেশের ইন্টারেস্ট, আমাদের 18 কোটি মুসলিমের স্বার্থ না দেখে ক্ষমতার কিভাবে টিকে থাকবে সেই স্বার্থটা দেখলে তো হবে না। সরকার সেটাই দেখেছে যে আমেরিকাকে কিভাবে খুশি করতে হবে, আমেরিকাকে ক্ষমতাচ্যুত করে ফেলবে মুহূর্তের মধ্যে সরকারকে। আর সরকারকে না রাখার হলে আমেরিকার দালালিগুলো রাখবে না, আমেরিকান ইন্টারেস্ট সরকার সার্ভ করতে পারলে রাখবে, না হলে রাখবে না। কিন্তু আমাদের 18 কোটি মুসলমানের স্বার্থটা তো দেখতে হবে। ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে একটা শোক বাণী পাঠালে এবং কি হতো, অথবা বিএনপির মহাসচিব গিয়ে হতো ইয়াতে ইরানি রাষ্ট্র এমবেসিতে একটা স্বাক্ষর করে আসতে পারত, সেটাতে তো আর আমেরিকা কিছু একটা করে ফেলতো না। প্রধানমন্ত্রী না হলে স্টেটমেন্ট দিল না বা কিছু বক্তব্য দিল না, কিন্তু মহাসচিব গিয়ে তো একটা সাইন করে আসতে পারত। ইরানের রাষ্ট্রদূত কিন্তু ঢাকায় বলেছে তারা যথেষ্ট মনে কষ্ট পেয়েছে, বাংলাদেশের বিবৃতি, বাংলাদেশের এই যে অবস্থান, এই অবস্থানে তারা সাংঘাতিক কষ্ট পেয়েছে। কারণ তাদের রাষ্ট্রপতি মারা গেছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রী মারা গেছে, সেনাপ্রধান মারা গেছে, সাবেক রাষ্ট্রপতি মারা গেছে। এত হত্যাকাণ্ডে বড় বাংলাদেশ চুপ, একদম চুপ, এবং তারা অপেক্ষা আছে তাদের রেমিটেন্স যেখান থেকে আসে ওইসব রাষ্ট্রগুলোকে গিয়ে তো সম্মতি করতেছে। রেমিটেন্স আমাদের আসে কাতার থেকে, সৌদি আরব থেকে, ওরা তো কোনো করুণা করতেছে না ওই দেশগুলো আমাদের শ্রমিক ছাড়া ওরা চলতে পারবে, ওদের তো লোকজনে নেই রাষ্ট্র চালানোর জন্য। এটা তো কোনো আমরা যে ডিপেন্ডেন্ট তাদের উপর তা নয়, এটা হচ্ছে পারস্পরিক, আমাদের সার্ভিসও তাদের দরকার আছে, তাদের টাকাও আমাদের দরকার আছে। এত দালালি করে লাভ কি? আসলে এটা একটা অযোগ্যতার পরিচয় দিয়েছে ফরেন মিনিস্ট্রি। আমাদের মনে হয় যে পররাষ্ট্র বিষয়ক না, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টাকে একটু ভালো নজরদারির মধ্যে রাখা উচিত। উনি একদিকে পররাষ্ট্রমন্ত্রী দৌড়ায়, আবার একদিকে উনিও দৌড়ায়। একটা মেয়ে তো 2টা স্বামী হতে পারে না, একটা মিনিস্ট্রিতে 2জন লোক একসাথে কাজ করতে গেলে এটা একটা বড় সমস্যা। শেখ হাসিনার সময় দেখেছি পররাষ্ট্রমন্ত্রী দিয়েছে একে আব্দুল মোমেনকে, আবার গৌর রিজভিকে আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা। কি প্রয়োজন আছে? উনি যদি এতই আন্তর্জাতিক বিষয় বুঝেন তাহলে ওনাকে মিনিস্টার বানালে তো হয়। লন্ডনে একজন রাষ্ট্রদূত, মহিলা রাষ্ট্রদূত অনেক অন্যায় করেছে সেখানে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং এই হুমায়ুন কবির আন্তর্জাতিক উপদেষ্টা লন্ডনে গেছে, এয়ারপোর্টে সাংবাদিকেরা ধরলো, ওই রাষ্ট্রদূত সম্পর্কে জিজ্ঞেস করলো, কথা বলতেছে হুমায়ুন কবির। আমাদের ফরেন মিনিস্টার আছে অলরেডি ওখানে, ওনার কোনো কথা নাই। হুমায়ুন কবির বলতেছে যে তাকে রিমুভ করা হচ্ছে, তাকে চাকরি থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এত যদি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হওয়ার শখ থাকে উনার, তো উনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলে তো পারেন ওনাকে সরিয়ে খলিলুর রহমান। আমি এই ধরনের বিষয়গুলো আর দেখিনি। খালেদা জিয়া মোর্শেদ খানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। মোর্শেদ খান মোটামুটি যোগ্যতা সম্পন্ন মানুষ, ব্যবসায়ী হিসেবেও যোগ্যতা সম্পন্ন ছিল, সে জাপানে লেখাপড়া করেছে, তার ভালো ইংরেজি জ্ঞানও ছিল। মোটামুটিভাবে বাংলাদেশে অনেক আন্তর্জাতিক ক্রাইসিস মোর্শেদ খান সুন্দরভাবে মোকাবেলা করেছে। এখন তো মনে হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী আর আন্তর্জাতিক উপদেষ্টা দিয়েছে, তারা প্রথম ধাক্কায় ইরানের সাথে সম্পর্ক খারাপ করে দিয়েছে। এই ইরান কিন্তু খালেদা জিয়া ক্ষমতা থাকার সময় বার্মার সাথে যখন যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিল, ইরান হস্তক্ষেপ করে পাকিস্তান সহ ও যুদ্ধটা থামিয়ে দিয়েছিল।
আমার এখনো মনে আছে তারা টেকনাফ সেন্ট মার্টিন ভ্রমণ করে এসে বলেছিল না, যুদ্ধ হবে না, কূটনৈতিক টেবিলে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হবে। তারা কিন্তু পাওয়ারফুল রাষ্ট্র, আমাদের অনেক উপকারে আসবে। কাতার কিন্তু আমাদের কিছু লোককে চাকরি দিয়েছে, এটা ঠিক, কিন্তু আজকে মায়ানমারের সাথে আমাদের যে দ্বন্দ্ব, সংঘাত, বিপদ, একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হোক, কাতার 1000 বার চিৎকার করলেও কিছু হবে না। কিন্তু ইরান যদি একটা কথা বলে, পাকিস্তান যদি কমেন্ট করে, মায়ানমার পিছিয়ে যাবে, দমায় দিতে পারবে ওদেরকে, এই ক্ষমতা তাদের আছে। মুসলিম বিশ্বে এখনো ইরান, পাকিস্তান, তুরস্ক এরা বড় মাপের পরাশক্তি। আমরা তো পাকিস্তান সম্পর্কে 71-এর ন্যারেটিভ নিয়ে ব্যস্ত, 71-এ এই করেছি সে করেছি। হ্যাঁ ঠিক আছে, 71-এ তারা অন্যায় করেছে, তার পানিশমেন্টও তারা পেয়েছে। কিন্তু পাকিস্তান এখনো যে শক্তিমান রাষ্ট্র, এই যে মধ্যস্থতার আলোচনায় কিন্তু পাকিস্তান এসেছে ইরান এবং আমেরিকার ভিতরে, এটা সারা পৃথিবীতে আলোচিত। এখনো পাকিস্তানের যে শক্তি আছে এটা বাংলাদেশের তুলনায় অনেক উপর। যদিও এই দেশে বহু লোক সারাক্ষণ বলে বেড়াচ্ছে পাকিস্তান বরবাদ হয়ে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, আমাদের চেয়ে অনেক বেটার আছে। তাদের শহরগুলো দেখলে মনে হয় যে তাদের জীবনযাত্রা মান এখনো অনেক উপরে। আর ভারতীয়রা তো মনে করে যে পাকিস্তানেরা ভিক্ষুকের জাতি হয়ে গেছে, তারা আমাদেরকেও ভিক্ষুক বলে। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এখন বলছিলাম যে ইরান বাংলাদেশের সম্পর্কের বিপর্যয় নিয়ে আমরা আশা করব যে আমাদের মুসলিম উম্মার দিকে তাকিয়ে ইরানের সাথে সম্পর্কটা আমাদের দরকার আছে। আজকে বাংলাদেশ চরম কোনো বিপদে পড়ব, যে আমেরিকার দালালি করতেছি আমরা, সে আমেরিকা যদি বাংলাদেশকে গ্রাস করতে আসে, ওরা একটা বিপদে ফেলে দিতে চায়, তখন কিন্তু ইরানের মতো দেশগুলা, তুরস্ক, পাকিস্তান, এরাই এগিয়ে আসবে, এরাই কথা বলবে। ওদের সামরিক শক্তিও আছে, ভূ রাজনীতিতে অবস্থানও আছে, অর্থনৈতিক শক্তিও আছে, সব দিক দিয়ে পরিপূর্ণ রাষ্ট্র। ওদের সাথে সম্পর্কটাকে এই অবস্থা, বিএনপি প্রত্যেকবার আসলে কোনো না কোনো রাষ্ট্রের সাথে খারাপ একটা সম্পর্ক তৈরি করবে। খালেদা জিয়ার সময় তাইওয়ানের সাথে, চীনের সাথে একটা বাজে সম্পর্ক তৈরি করেছে তাইওয়ান ইস্যুতে। তাইওয়ানকে ঢাকা ভিসা অফিস খোলার অনুমতি দিয়েছে, চীন আপত্তি করেছে, বলেছে তাইওয়ান আমাদের অংশ, তাইওয়ানের সাথে আবার আলাদাভাবে বাংলাদেশ কেন চুক্তি করবে, তাহলে আমরা ঢাকায় আমাদের যে এমবেসি আছে সেটা প্রত্যাহার করে নিচ্ছি। কেউ কেউ বলতেছে ওই সময় সরকারের একটা মিনিস্ট্রি থেকে টাকা খেয়ে নাকি এটা করেছে, আমি জানি না এটা সত্যতা কতটুকু। কানাডা থেকে প্রফেসর তাজ হাশমি এটা বলেছে যে ব্যাপক টাকা খেয়ে তাইওয়ান থেকে এই কাজটা করেছে। তো যাই হোক, আমরা এটা সত্যতা জানি না, কারণ টাকা দেওয়া নেওয়ার কোনো প্রমাণ আমার হাতে নেই। কিন্তু তাজ হাশমির বক্তব্যকে ডিফেন্ড করা যায়, সে একজন প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির এখন কানাডাতে, সেখানে উদ্যাপনা করে। আমি তার অনেক ভিডিও দেখেছি। তিনি বলেছিলেন যে তাইওয়ান থেকে ঘুষ খেয়ে তাইওয়ানের অফিস ঢাকায় করার অনুমতি দিয়েছে, যাতে চীন খেপে গিয়ে বাংলাদেশকে হুমকি দিয়েছে যে চীন মানে কূটনৈতিক সম্পর্ক প্রত্যাহার করে নেবে। তখন খালেদা জিয়া একজন মিনিস্টারকে রিমুভ করেছিল, রিজাইন দিতে বাধ্য করেছিল। ওই সময় এই সম্পর্কটা চীনের সাথে একটা বাজে সম্পর্ক করলো, এবার ইরানের সাথে করে বসে থাকবে। এই ধরনের পররাষ্ট্রনীতি কেন? আমরা তো খলিলুর রহমানকে দেওয়ার পর ধরে নিয়েছিলাম যে একদম যোগ্য লোক ফরেন মিনিস্ট্রিতে বসেছে। এখন এটা কি খলিলের কারণে হয়েছে নাকি এটা হুমায়ুন কবিরের কারণে হয়েছে, এটা এখনও জানা যাবে না, কারণ এই কথাগুলো প্রকাশ করবে না তারা। কিন্তু কোনো না কোনো সময় ওদের ক্ষমতাচ্যুত হওয়ার পরও ওই জিনিসটা আসবে যে এই পলিসিটা কে নিয়েছিল, যে হুমায়ুন কবিরের বুদ্ধি দিয়ে উনি চিন্তা করেছিল যে কাতারকে গিয়ে সহানুভূতি জানাবো, আমিরাতকে গিয়ে, বাহরাইনকে গিয়ে আমরা বলবো, ওমানকে গিয়ে বলবো আমরা আছি, আপনারা বিপদে পড়েছেন, আপনাদের উপর হামলা করেছে ইরান, আমরা আপনাদের পাশে আছি। পাশে থেকে কি করবে না, আপনি থাকলেও কি না থাকলেও কি? আপনাকে মিয়ানমার এখানে থ্রেট করে 10 লাখ লোক পাঠিয়ে দিয়েছে, আপনি একটা ধমক দিতে পারেন না, আপনি থাকবেন কি? ইউনুস তো, ডক্টর ইউনুস তো 46টা বিমান কিনে দিয়ে গেছে, যদিও ডেলিভারি আসে না এখন। ওগুলো আকাশে উঠলে মিয়ানমার বাথরুমে দৌড় মারবে মিয়ানমারের প্রধানমন্ত্রী। ও 86 বছর বয়সেও সে 46টা বিমান, যুদ্ধ বিমান, ওয়ার্ল্ডের একদম পাওয়ারফুল বিমানগুলো সে কিনা চুক্তি করে দিয়ে গেছে। এবং যদি এগুলো অ্যাচিভ করতে পারে সরকার, বিএনপির প্রতিরক্ষা নীতি অত্যন্ত হাস্যকর। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে, এরা ক্ষমতায় আসার আগে শেখ হাসিনা 8টা MiG-29 কিনে দিয়েছিল রাশিয়া থেকে। এগুলোই বাংলাদেশের এখনো পর্যন্ত আধুনিক বিমান, যদি ইউনুসেরগুলো এখনো আসে নাই। ইন্টারিম গভর্নমেন্টের সমালোচনা তো অনেকে করে, দেশ শেষ করে দিয়ে গেছে, দেশ ধ্বংস করে দিয়ে গেছে। ওনার পার্টিকে বসাই দিয়ে নাই, সেই জন্য দেশ ধ্বংস করে দিয়ে গেছে। ধ্বংস করে দিয়ে নাই, ধ্বংসস্তূপ থেকে আস্তে আস্তে করে করে দেশটাকে তৈরি করার চেষ্টা করে দিয়ে গেছে। যে বিমান বাহিনী গত 17 বছরে বিমান চোখে দেখে নেয় একটা ভালো বিমান, তাদেরকে 46টা বিমান কন্ট্রাক্ট করে দিয়ে গেছে, ইউরোপাটের, টাইফুন, ইটালি থেকে, পাকিস্তান থেকে এবং চায়না থেকে।
মোট 46। যে কথা বলছিলাম যে MiG-29 কিনেছিল শেখ হাসিনা, খালেদা জিয়া ক্ষমতা আসার পরে আরেকটা ভিডিওতে আমি এটা বলেছি, সম্পাদকদেরকে নিয়ে বৈঠকে বসে খালেদা জিয়া প্রশ্ন তুলল সম্পাদকদের কাছে যে আমরা কার সাথে যুদ্ধ করব, যে বিমান কিনে দিয়ে গেছে মেনটেনেন্স খরচ বছর 100 কোটি টাকা, ওই সময় দিনে 100 কোটি অনেক টাকা, আমরা বিমানগুলো বিক্রি করে দিতে চাই। যে রাশিয়াগুলো সাপ্লাই দিয়েছে তাদেরকে আমরা বলেছি যে অর্ধেক দামে হলো আপনারা নিয়ে যান। চিন্তা করে দেখেন আমাদের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা নীতি, এগুলোই রাষ্ট্র চালিয়েছে গত এই সময়গুলো আমরা পার করেছি। এর চেষ্টাটা অনেক ভালো ছিল, সেই পরিমাণ টাকা পেলে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে পারত, সামরিক শক্তিও অনেক পরিবর্তন, কারণ সে তো সামরিক ব্যক্তিত্ব ছিল, ছাড় দিত না কাউকে। এবার সে যত দুর্বলে থাকুক, সে থাকা অবস্থা বার্মা কিন্তু একটা রোহিঙ্গাও পাঠায় নেই, গেল সাহসও করে নেই। উনি চলে যাওয়ার পরপরই 90-তে উনি বিদে হয়েছে, 91-তে খালেদা জিয়া আসার সাথে সাথে রোহিঙ্গাগুলো ঢুকে গেছে। ওরা বুঝতে পারছে যে দুর্বল প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে গেছে, এবং হাসিনা থাকতেও আবার পাঠিয়েছে। এই দুই মহিলা বাংলাদেশের জন্য একটা বিপর্যয়ের কারণ ছিল। আমরা ধরলাম যে এখন পুরুষ প্রধানমন্ত্রী আছে, এটা তো পুরুষ না মহিলা কিছুই বোঝা যাচ্ছে। এবং উনি তো ওনার সরকার তো রোহিঙ্গা নিয়ে কথাই বলে না, চুপচাপ আছে। ওইটা কি হবে, এই বিষয়টা কিভাবে নিষ্পত্তি হবে, এটা একমাত্র আল্লাহ জানে। যে ফেরেশতারা আসে নিষ্পত্তি করবে, কোনো প্রাইম মিনিস্টার এসে কী করবে আমরা কিছু বুঝতেছি না। এটা নিয়ে কোনো এই কয়েক মাসে কোনো আলোচনাও নাই। তো যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে ইরান বাংলাদেশ সম্পর্ক বিপর্যয়। আমরা আশা করব সরকার ইরানের অবস্থান সম্পর্কে জ্ঞাত থাকবে, যে আমেরিকা যার বন্ধু হয় পৃথিবীতে তার শত্রুর আর দরকার হবে না। আমেরিকা ইরাককে ধ্বংস করেছে, কুয়েতে হামলা চালানোর জন্য ইরাককে পরচিত করেছে। সে প্রথমে তাদেরকে কুয়েতে পাঠিয়েছে ইরাকি সৈন্যদের কুয়েত দখল করার জন্য, তারপরে আবার বলেছে যে তুমি এখানে কেন আসছো, এখান থেকে সরো। আবার সবাইকে নিয়ে মিত্র বাহিনী করে ইরাককে ওখান থেকে উৎখাত করলো। সেই মিত্র বাহিনীতে আমাদেরও 2500 সৈন্য ছিল, এরশাদ পাঠিয়েছিল, একটাও ফেরত আসে নাই। সবগুলাকে প্রথমেই দিয়েছিল, যুদ্ধ শুরুর একেবারে প্রথম চালানে আমাদেরগুলাকে সামনে দাঁড় করিয়ে দিয়ে যুদ্ধ করেছে। ইরাকিরা একজনকেও রাখে নেই। এটা কিছু আমেরিকার পলিসি, তার মিডল ইস্ট পলিসি ছিল। মিডল ইস্ট দখল করার জন্য, গ্রাস করার জন্য সে আমেরিকা ইরাককে দিয়ে মিডল ইস্টে অবস্থান তৈরি করেছে। সে আমেরিকা যার বন্ধু তার দুশ্মনের আর অভাব থাকবে না। কিন্তু বিষয় হচ্ছে সে আমেরিকার কাছে আপনারা নত স্বীকার করতে চাচ্ছেন, আমেরিকার দালালি করতে চাচ্ছেন, অথচ একটা মুসলিম বিশ্বের শক্তিশালী রাষ্ট্র, গর্ব এবং অহংকার ইরান, সেই ইরানকে আপনারা এক পেশে করে দেবেন। কালকে এমন একটা বিপদ তো আপনাদের হইতে পারে যে তখন ইরান আপনাদের কাছে লাগবে। ইরানি রাষ্ট্রদূত ঢাকায় খুব দুঃখ প্রকাশ করে কথাটা বলেছে। আমরা যথেষ্ট মনে কষ্ট পেয়েছি বাংলাদেশের স্টেটমেন্ট দেখে। এই বিষয়ে আর কি বলবো, আশা করি সরকার এই যে হোঁচট খেল ফরেন পলিসি নির্ধারণে, এটা থেকে একটা শিক্ষা নিবে এবং দেশের জনগণ, মুসলমান যারা আমাদের 18 কোটি মুসলমানের দেশের জনগণের নার্ভ সম্পর্কে সরকারকে বুঝতে হবে। জনগণ কি চায়, মুসলমানদের উপরে অত্যাচারে মুসলমানেরা কেউ খুশি না, কিন্তু আপনারা খুশি হয়ে আমেরিকার পক্ষে থাকবেন, অথচ জনগণ ইরানের পক্ষে আছে। জনগণের সেন্টিমেন্ট অনুভব করে আপনাদেরকে কথা বলতে হবে। ক্ষমতা থাকে না না থাকে, ক্ষমতা চিরস্থায়ী কিছু না, কিন্তু এটা নিয়ে সারা জীবন আপনারা আলোচনায় থাকবেন যে আপনারা একটা অন্যায় করেছেন, ভুল করেছেন। এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ফরেন পলিসি নির্ধারণে সরকার যথেষ্ট সতর্ক হবে বলে আমরা আশা করি। আপনাদের মতামত জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।